নমস্কার। আজ আমরা এসে উপস্থিত হয়েছি যাত্রা জগতের এক যুগশ্রেষ্ঠ পালাকার সম্মানীয় কানাইনাথের বাড়িতে। আমার সঙ্গে রয়েছেন কানাইনাথের বড় পুত্র শ্রীযুক্ত নিমাইনাথ। আজ আমরা শুনব পালাকার কানাইনাথের যাত্রা জীবন এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নানান কথা। নমস্কার দাদা আপনাকে। নমস্কার। আমি অভিজিৎ বলছি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আজ আমরা দাদার কাছ থেকে শুনে নেব পালাকার কানাইনাথ সম্পর্কে নানান কথা। তো পালাকার কানাইনাথ বাবু কি মানে বনগাঁরই মানুষ? এখানেই জন্ম হয়েছে ওনার? বনগাঁতেই জন্ম এবং এটা ওনার পিতৃপুরুষের ভিটা। আচ্ছা। 1926 সালের 15ই ফেব্রুয়ারি উনি মায়ের কোল আলো করে উনি জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন হাজারিলাল নাথ, মা হলেন কিরণময়ী নাথ। উনি প্রথম সন্তান। ওনার পরেও আরও 2 বোন এবং 2 ভাই ছিল। তখন হাজারিবাবুর বনগাঁ মতিগঞ্জের একটা মুদিখানার দোকান ছিল। সেই মুদিখানার দোকানেই উনি মুদিখানার দোকানই ছিলেন। আর উনি শখের যাত্রা করে বেড়াতেন পাড়ায় পাড়ায়। নেশা বলতে হাজারিলাল নাথের ওইটাই নেশা ছিল। আচ্ছা, মানে ওনার বাবার যাত্রার একটা ছিল, নেশা ছিল। আচ্ছা। প্রথম থেকে উনি রক্ত সূত্রে উনি এই যাত্রাতে আসেন। ওনার যখন বয়স 8 কিংবা 9, পাড়ায় সীতার বনবাস পালা হচ্ছে। সেই পালায় লব কুশ যারা অভিনয় করবেন, কুশের চরিত্রের ছেলেটির হঠাৎ শরীর খারাপ হয়। বাবা তখন ঘুমোচ্ছিলেন মায়ের কোলের ভিতরে। বাবা সেই দাদু দৌড়ে এসে বাবাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে প্যান্ডেলে নিয়ে গেল। কোনো রকমের রং চং লাগিয়ে কুশের পাঠ করার জন্য তুলে দিল। সেখানে কুশের কোনো ভূমিকাই নেই, কোনো কথাই নেই, কিন্তু সেই প্রথম যাত্রার স্টেজে পা রাখা। মানে তখন কানাইবাবুর বয়স কত? তখনই 8 কিংবা 9 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে 14 থেকে 15 বছর বয়সে প্রথমে বাবা মারা যান। তারও 2-3 বছর পরে কলেরা নামক মারণ রোগে পিসি, কাকা এবং মা, মানে আমাদের ঠাকুমা, একই দিনে পরপর মারা যান। তখন ওনার ছন্ন ছাড়া অবস্থা, উনি তখন দিশাহীন। মানে ওনার আর ভাই বোন কেউ ছিলেন? সবাই মারা গিয়েছেন তো তখন। আচ্ছা আচ্ছা। উনি সম্পূর্ণ একা। উনি তখন দিশাহীন অবস্থা। আমাদের এই পূর্ব পাড়াতেই এক বিধবা পিসিমা ছিলেন এবং সেই বাড়িতেও কানাই বলে একজন ভদ্রলোক ছিল। তার নাম হলো কানাইলাল কুণ্ডু, আর আমার বাবার নাম হলো কানাই নাথ। সেই বাড়িতে তখনকার দিনে এই সখা পাতানোর ব্যাপারটা চলতো। সখা পাতিয়ে নিয়ে সেই বাড়িতেই তাকে বাবাকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তাদের বড় একটা কাপড়ের দোকান ছিল, বিজয়লক্ষ্মী বস্ত্রালয়। সেই বস্ত্রালয়ে বাবা কাজ করতেন এবং তাদের বাড়িতে এসে ঘুমাতেন। তাদেরই ফাই ফরমাস খেটে সেখান থেকেই বড় হওয়া। মানে তারাই ওনাকে মানুষ করেছে পরবর্তীকালে, মানে ওনাকে গাইড করেছে, এটা গাইড করেছেন। সেটা খুব বেশি দিন নয়। এইবারে যখনই ওই বাড়িতে আর এক কানাই আর এই কানাই যখন ওই পিসিমার কাছে বড় স্নেহের পাত্র হয়ে উঠছে আস্তে আস্তে, সেটা যখনই সে বুঝতে পারলো তখনই সেখান থেকে ব্যাক চলে আসলো। আচ্ছা। ব্যাক চলে আসলো। আর এই ব্যাক চলে আসার মূলে তখন ছোটবেলাতেই কবিতা লিখতেন। ছোট ছোট ওই 2 পাতা 4 পাতা কবিতা লিখে নারকেল গাছে টাঙিয়ে দিল। কেউ যদি দেখে বা পড়ে দূরের থেকে সেটা লক্ষ্য রাখতো। এই সমস্ত কাজগুলো তখন থেকে করতো। আর ওই আর একটু বয়স, এবার ক্রমশ তো বয়স বাড়ছে, আস্তে 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 তখন অভিনয়ের নেশাটা তখন ছিল, যেহেতু দাদুর হাত ধরে এসেছিল। বনগাঁরই পথিত যশা তখনকার দিনের নির্দেশক সতীশ আড্ড মহাশয়ের কাছে সে সময় গড়ে পিঠে নিয়ে তখন তিনি ললিত মোহন বাণীভবন বলে এখানে একটা হল ছিল, যেখানে মাসে বছরে একবার দুবার অভিনয় হতো। সেখানে অভিনয় করতেন। নাটক নাকি যাত্রা? নাটক, একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক তিনি অভিনয় করতেন। এই অভিনয়ের নেশাটা তখন মাথার ভিতরে পোকাটা ঢুকে যায়। এবারে তারপরে আস্তে আস্তে কাগজ কলম নিয়ে নিজের মনেই নিজে লেখে
এবং দুই একটা পালা ভুতুড়ে কাণ্ড, তারপরে আমার জন্ম বৃত্তান্ত, এই সমস্ত কথা নিয়ে দু চারখানা নাটক সেই সময় হয় এবং নির্দেশনা দেন সতীশ আড্ড মহাশয়, আচ্ছা, যিনি ওনাকে মানে এই যাত্রাতে হাতে খড়ি হিসেবে অভিনয় শেখাতে লাগেন। আচ্ছা, তার মানে ওই ছোট ছোট নাটক লেখার মধ্য দিয়ে যাত্রা লেখার ভিতটা আস্তে আস্তে তৈরি করতে হ্যাঁ, থাকেন। এবার ওখান থেকে যখন ওই বাড়ি থেকে যখন উনি নিজে স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসলেন, তখন ওনাকে তো কোনো কিছু করে খেতে হবে। অবশ্যই। করে খাওয়ার জন্যে উনি তখন একটা মান্থলি টিকিট কাটলেন। বনগাঁর হাটের থেকে উনি কাঁচা সবজি কিনে নিয়ে, কয়লার ট্রেন ছিল তখন, এখনকার মতন বৈদ্যুতিক ট্রেন ছিল না, কয়লার ট্রেন ছিল, উনি ট্রেনে উঠে বসে কুলে মার্কেটে গিয়ে সেই সবজি বেচতেন, আবার রাত্রে এসে ফিরে এসে তারপরের দিনে তখন সকালবেলা বয়স আবার। কত, 18-20? হ্যাঁ, 17-18 বছর। তাহলে মানে জীবনের প্রথম দিকে মানে শৈশবের পরেই বলতে পারে একটা বড় ধাক্কা উনি পেয়েছেন, বড় প্রিয়জনদের হারিয়েছেন। হ্যাঁ, তার একেবারে। পড়াশোনার ব্যাপারটা মানে উনি ওই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন। মানে যখন ওই বাড়িতে থাকতেন হ্যাঁ, সেই সময়তে। সেই সময়তে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন বনগাঁ ঘোষ ইনস্টিটিউশনে। আচ্ছা, তাহলে ওই সতীশ আড্ড মহাশয়ের উৎসাহে ছোট ছোট নাটক লেখার মধ্য দিয়ে ওনার যাত্রা জীবন শুরু হলো। আর ওই যখন ভ্যান্ডারি করতেন তখন ওই ট্রেনে তো অনেক রকমের তাস খেলা হয়, জুয়া খেলা হয়, অনেক কিছুই হয়। অনেক রকম রসদ উনি সংগ্রহ করতেন সেখান থেকে। করে নিয়ে উনি একটা কোনায় জায়গা নিয়ে, ওনার একটা সাইড ব্যাগ ছিল, সেখানে কাগজ আর পেন থাকতো। আচ্ছা, উনি নিজে মানে নিজে সিনপসিসটা করে নিতে ওখানে স্টোরিগুলো হ্যাঁ, ওখানেই লেখা শুরু, ও ওখান থেকেই লেখাটা শুরু। এবার আচ্ছা, লিখতে লিখতে এবার একদিন একটা পঞ্চম অঙ্কের নাটক লিখে ফেললেন। সেই নাটকটার নাম হলো কবরের কান্না। এবারে ওই সবজি বেচার ফাঁকে ফাঁকে উনি বগলে ওই স্ক্রিপ্টটা নিয়ে চিতপুরের রাস্তায় রাস্তায় একে তাকে ওকে বলতো যে আচ্ছা, আমার এই নাটকটা কি অভিনয় করা যাবে। সেরকম সময় সৌরেন্দ্রনাথ কুণ্ডু, আর্য অপেরার মালিক, উনি বললেন আমার নাটকটি খুব পছন্দ হয়েছে। উনি বললেন যে বইটা থাক, আমি পড়াই সবাইকে, যদি পছন্দ হয় আমি তোমার এই বইটা অভিনয় করাবো। সেই সময় বইটা তাদের পছন্দ হয়ে যাওয়ার পরে বইয়ের নির্দেশনায় ছিলেন তখনকার দিনের সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়। বইটি বর্ধমানের ওপরে একটা ঘটনাকে কেন্দ্র করে, সম্রাট জাহাঙ্গীরের ওপরে এবং শের আফগানের ওপরে, মেহেরুন্নিসার ওপর এই বইটা লেখা। ওখানে ওই শের আফগানের বর্ধমানের জীবনটার ওই ব্যাপারটাও, ওই বইটাই কবরের কান্না। প্রথম কবরের কান্না যখন অভিনয় হয়, একটা রস্তাম থাকতো, সেখান থেকে একটা সাউন্ড বেরোতো, মেহের আমারা মেহের আমারা, এইটাই বইটার মুখ্য জিনিস ছিল। এবং তারপরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়, আরো নতুন খবর তখনকার দিনে, প্রভাতের আলো, এই সমস্ত কাগজে এই নাটকটির সম্বন্ধে ভূয়সী প্রশংসা করা হলো। মানে প্রথম নাটকেই সুপারহিট এবং সংবাদপত্রের প্রশংসা। হ্যাঁ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়েরও প্রশংসা ধন্য এই বইটা। তার পরের বছর উনি ওই দলের বই লেখেন। কবরের কান্না ওটা কত সালে? 1961। 61-তে মানে কবরের কান্না দিয়ে ওনার চিতপুরে যাত্রা শুরু হলো। যাত্রা শুরু হলো। হ্যাঁ, যাত্রা শুরু হলো। তার পরের বছরে উনি লিখলেন হলো মাটির প্রদীপ, সেটাও সুপারহিট হলো। সেই সময় বোজেনবাবুর বই ছিল রক্তের আলপনা, দেবেনবাবুর বই ছিল, এবং তখন ওই বাচ্চা ছেলে কানাইকে দেখে বোজেনবাবুর খুব মায়া হয় এবং পারিপার্শ্বিক অবস্থা শুনে তিনি পুত্রবৎ ওনাকে গাইড করতে লাগলেন যাতে চিতপুর থেকে ও পরবর্তীতে হারিয়ে না যায়। একেবারে পুরো বট গাছের মতন ছত্র ছায় ওনাকে আগলে রাখলেন, এবং কোথাও কি ভুল টুক, এবং বাবা বোজেনবাবুকে মাস্টারমশাই বলে ডাকতেন, যেহেতু উনি ইছাপুর নর্থ ল্যান্ডের মাস্টারমশাই, সেই সূত্রে উনি মাস্টারমশাই বলে ডাকতেন, এবং পরবর্তীতে উনি কাকাবাবু বলতেন। আচ্ছা, সেই হলো পথ চলা শুরু। এবং ওই আর্য অপেরার মাটির প্রদীপের বছরও বাবার একটাই বোজেনবাবুর আর একটা বই ছিল, আরো কাছাকাছি চলে আসলো। তার পরের বছর উনি আর্য অপেরা ছেড়ে দিলেন, রয়্যাল বিলামারিতে লিখলেন হিন্দু মুসলমানের মিলিত একটা সংঘের ছবি, তাতে লিখলেন রক্তে রাঙা মাটি।
বাস ওই উনার আস্তে 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 গুটি 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 পায়ে পথ চলা। আর এই মানে এই শুরুর দিনগুলোতে ব্রজেন্দ্র কুমার দের একটা বিশাল উনি সাহচর্য পেয়েছেন, সহচর্য মানে পেয়েছেন। ধরতে গেলে নিজের বাবার মতোই উনি তাকে গাইড করে রেখেছেন। একদম 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 গাইড করেছেন। আর এই কবরের কান্না যখন কোলে মার্কেটে অভিনয় হচ্ছে, তখন উনি কোলে মার্কেটে ফল বিক্রি করছেন, মানে সবজি বিক্রি করছেন, আচ্ছা, আর এদিকে যাত্রার যাত্রা অভিনয় হচ্ছে। হচ্ছে। উনি কিন্তু সাহস করে প্যান্ডেলে যেতে পারেনি এবং গ্রিন রুমে যেতে পারেনি। যদি কেউ বলে যে একটা সবজি বিক্রেতা বই লিখেছে, আমরা সেই বইটা দেখছি, উনি নীরবে চলে এসেছেন মনের দুঃখটা মনে পুষে। এবং কোনোদিন ওনার কোনো আড়ম্বর ছিল না। উনি কোনো সময় শবের যাত্রী, কোনো সময় হাডুডু খেলার রেফারি, কোনো সময় উনি কীর্তন দলের করতাল বাজানোর জন্য আছেন। উনি সর্ব জায়গাতেই উনি আছেন। কোনো কেউ উনাকে ডেকে পায়নি এমন কোনো দিন মানে ওনার সমাজের যায়নি। সব ক্ষেত্রেই কানাইনাথকে পাওয়া যেত হ্যাঁ, সবসময়। একদম। এইবারে ওইখান থেকে আস্তে আস্তে পথ চলা শুরু। এবার মাইলস্টোন বলতে নব অম্বিকাতে চণ্ডীতলার মন্দির ওনাকে আচ্ছা, সুনামের শিখরে তুলে দেয়। ওই বইটি পরপর 5 বছর হয় নব অম্বিকাতে। বাপরে। এবারে তার নব অম্বিকার ওই বছর চণ্ডীতলা মন্দির হয়ে যাওয়ার পরে তারপরে উনি লেখেন কাঁসাই নদীর তীরে, গড় নাসিমপুর, এরকম পরপর কয়েকটা বই ছিল। মানে গড় নাসিমপুর যে সিনেমা যে হয়েছিল, শক্তিপদ রাজগুরুর নাট্যরূপ দিয়েছিলেন, উপন্যাসের নাট্যরূপ। নাট্যরূপ দিয়েছেন অনেকগুলো পালাতে, যেমন তারাশঙ্কর বাবুর রায়কমলে উনি নাট্যরূপ দিয়ে প্রথম পুরস্কার পেয়েছিল রায়কমল। আমি মা হতে চাই লিখে 1975 সালে সেরা নাট্যকার হয়েছিল। উনি নাট্যরূপ দিয়েছেন হলো নটি লক্ষ্মীহীরার। উনি নাট্যরূপ দিয়েছেন হলো, এই মুহূর্তে মনে পড়ছে না নামটা, আমার ঠিক। ওই ওনার প্রথম চলা শুরু হয়ে গেল চণ্ডীতলার মন্দির মাইলস্টোন হওয়ার পরে। তারপরে উনি আস্তে 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 পাহাড়ের পিকে উঠতে লাগলেন। মানে চণ্ডীতলার মন্দির থেকে তো মানে ওনার একটা এস্টাবলিশ জায়গা তৈরি হয়ে গেছে তখন। একদম একদম। এবার ওইটা হয়ে যাওয়ার পরে উনি আর পেছন ফিরে তাকাননি। চণ্ডীতলার মন্দিরটা ওটা 1969 সাল। 69। এবার ওখান থেকে উনি পাহাড়ের চূড়ায় আস্তে 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 উঠতে উঠতে উনি টপে চলে গেলেন হলে আমি মা হতে চাই। এই মা হতে চাওয়ার পরের থেকে উনি যতদিন জীবিত ছিলেন ওনার কলম পাহাড় থেকে ওনাকে কেউ নামাতে পারেনি না, আর পাহাড় থেকে কেউ ওনাকে নামাতে পারেনি। আর উনি বছরে একটা বই লিখতেন, বড় জোর দুটো, তার বেশি ওনাকে পয়সার প্রলোভনে কেউ টলাতে পারেনি আজ পর্যন্ত। উনি পয়সাটাকে গৌণ ধরতেন। ওনার কাছে কথা হলো যে আমি বেঁচে থাকবো আমার লেখার মধ্যে দিয়ে, জনমানবের ভিতরে, যাত্রামোদী দর্শকের ভিতরে আমি বেঁচে থাকবো। হ্যাঁ, একদম। দিয়ে তারপরে মানে মা হতে চাই ওটা অগ্রগামীতে চিত্রা মল্লিক এবং পান্না চক্রবর্তী, ওটাও তো সুপার ডুপার হিট, মানে ভীষণ হিট হয়েছে। ওটাই শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়েছিল আমি মা হতে চাইতে। তার পরের বছরে আবার উনি লিখলেন তারাশঙ্কর বাবুর রায়কমল, নাট্যরূপ দিলেন। নাট্যরূপ দিলে পারে ওটাও প্রথম পুরস্কার পেয়ে গেল। পরপর 2 বছর উনি প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে। তারারানী পাল নাম ভূমিকায় রায়কমল। তারারানী পাল, তারা ভট্টাচার্য ওনারা ছিলেন, তাপস কুমার, অনিল ভট্টাচার্য, মিথুন হাজরা এবং প্রমুখ তখনকার দিনে তাবড় অভিনেতারা ছিলেন। তারপর মা হতে চাই রায়কমল হলো, তারপরে আর কি মানে খুব গুরুত্বপূর্ণ যাত্রা যেগুলো মানে ওনার মানে নাম একদম স্বর্ণাক্ষরে লেখা আছে যেসব যাত্রার মধ্যে কানাইনাথ একদম সেই রকম কিছু, সেটা বলতে গেলে আপনার আমি মা হতে চাইয়ের পরে উনি তপন কুমারের হাত ধরে নতুন একটা দল খুললেন নবরঞ্জন অপেরা, যেটা লিজ নিয়েছিলেন তপন বাবু। উনি প্রথম বই লিখলেন অগ্নিবাসরে প্রিয়া, বইটি সুপারহিট। তারপরের থেকে 9 থেকে 10 বছর তপনবাবু ওনার হাত ছাড়েননি। তপনবাবু শক্ত করে হাতটা ধরে রেখেছিলেন যে কানাইবাবু, যেহেতু তিনি জানতেন যে কানাইবাবু একখানা বই লেখে এবং সেটা সুপার ডুপার বই হবে। লাস্ট উনি নবরঞ্জন অপেরায় বই লিখেছিলেন ভিখারিনীর রাজলক্ষ্মী,
তার মাঝখানের বইগুলো ছিল ওই জ্বলন্ত মেয়েটি, ডাইনি মায়ের ফাঁসি, আনা বাড়ির কান্না, প্রেম আছে প্রিয়া নেই, ভিখারিনী রাজলক্ষ্মী, কঙ্কাল কথা কও, প্রতিটি সুপারহিট পালা। মানে সীতার শূন্য সিঁথি, প্রেম আছে প্রিয়া নেই। তাহলে মহানায়ক তপন কুমার সবসময় চাইতেন যে কানাইনাথের বই উনি নেবেন, মানে একটা বই লিখবে, একটা বই আবার নবরঞ্জনে হবে। হ্যাঁ, 100 বার। এবং উনি সুপার ডুপার বইগুলোই ওনার কলম দিয়ে বেরোতো, কোনোটা আজ পর্যন্ত তপন কুমারের বই কোনোটা ফ্লপ হয়নি। একটা বই একটাই সুপারহিট, এবং 2-3টে শো একই প্যান্ডেলে করতে হয়েছে, একই দিনে। কঙ্কাল কথা কও তাই হয়েছে। তপন কুমারের কথা বলতে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, মানে মহানায়ক তপন কুমারের সঙ্গে আপনাদের পারিবারিক সম্পর্ক কেমন ছিল? একেবারে বাবার সঙ্গে দাদা ভাইয়ের মতন সম্পর্ক ছিল। শুধু তপনবাবু নয়, পান্নাবাবুর সঙ্গেও একই রকম সম্পর্ক ছিল, দাদা ভাইয়ের মতন সম্পর্ক ছিল। সকলেই বাবার বই লেখা হয়ে গেলে পারে সকলেই বাড়িতে আসতেন, সকাল করে আসতেন, মা রান্না বান্না করতো, খেয়ে দিয়ে নিয়ে বই পড়া হতো, সারা রাত বই পড়া চলতো, এবং তারপরে বই নিয়ে তারা চলে যেতেন। পান্নাবাবুর কাছেও যে কটা বই হয়েছে সব কটা বই সুপারহিট, যেহেতু তিনি লিখতেন একটা প্রাণ ঢেলে লিখে দিতেন। মানে পান্না চক্রবর্তী, চিত্রা মল্লিকের ওই টাইমটায় তো ওনার লেখা বই ওনারা বেশি অভিনয় করেছেন। হ্যাঁ হ্যাঁ, তখন আর তপন বাবুকে দেয়নি, তখন পান্না বাবুর কাছে এই বইগুলো ছিল পরপর। যেমন আমি মা হতে চাই ছিল, ফৌজদার, বেঈমান বিধাতা, অগ্নিকুণ্ডে নরবলি, যুগ, এরকম সমস্ত পৌরাণিক। বান্দা বলে একটা কিছু ছিল, কি না, কে ঠাকুর ডাকাত ছিল। ছিল পান্না চক্রবর্তী অগ্রগামীতে প্রথম বই ছিল কে ঠাকুর ডাকাত। কে ঠাকুর ডাকাত থেকেই অগ্রগামীর সৃষ্টি, এবং বাবার সঙ্গে জুটি পান্না চক্রবর্তী, চিত্রা মল্লিক এবং কানাইনাথের জুটি হলো কে ঠাকুর ডাকাতের বছর থেকে। তারপর তাহলে পান্না চক্রবর্তীর পর তপন কুমারের একটা যোগ শুরু হলো, কানাইনাথ তপন কুমার জুটি, এবং সেইটা একদম 90 দশক পর্যন্ত চললো, একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত। শেষ বছরে আর একটা বই লিখেছিলেন, সেটা জীবন সঙ্গিনী বলে। সেটা হলো, এই মুহূর্তে মনে করতে পারবো না, কারণ দীর্ঘদিন আগের কথা। তো না, জীবন সঙ্গিনী সেটা তো অন্য জীবন সঙ্গিনী, সেটা সামাজিক পালা ছিল। আর আপনি জনতা অপেরার যে জীবন সঙ্গিনীর কথা বলছেন, ওটা আশুতোষ মুখোপাধ্যায়ের বই ছিল, ওটাতে নাট্যরূপ দিয়েছেন, এবং ওটা মহানায়ক উত্তম কুমারের কিছুটা ডিরেকশনে হয়েছিল। তারপরে উত্তমবাবু মারা যাওয়ার পরে বাদবাকিটা তপনবাবু ওটাকে ডিরেকশন দিয়ে উত্তমবাবুর নামে চালিয়ে দিয়েছিলেন সেই বছরের উত্তম কুমার নির্দেশিত। হ্যাঁ, আচ্ছা। আর এমনি যাত্রা জগতের আরো যারা মহান অভিনেতা অভিনেত্রী আছেন তাদের সঙ্গে ওনার সম্পর্ক যদি কিছু বলেন, শেখর গাঙ্গুলি বা আরো যারা রয়েছেন। শেখরবাবু আমাদের বাড়ি পর্যন্ত এসছে। একটা বলছিলেন যে উনি সারা রাত অপেক্ষা করেছে, তারপর বই নিয়ে গেছে। সেটা কুতুব মিনার বই নিতে এসে শেখরবাবু সারা রাতই এই বাড়িতে ছিল। আচ্ছা, বিমলেন্দু ভট্টাচার্য ছিল। হ্যাঁ, বিমলেন্দু বাবু ভক্ত হরিদার বই নিতে এসে উনি সারা রাত ছিলেন। তারপরের দিন ওনারা খেয়ে দিয়ে রওনা হয়ে গিয়েছেন। এবং ওই শেখরবাবু বই করেছেন হলো কুতুব মিনার, উনি অভিনয় করেছিলেন কুতুবউদ্দিন আইবকের। প্রথম ওই মিনা বাজারে যখন নিলাম হচ্ছে সেই সময় উনি প্রথম এসে ডায়লগ বলছেন, নিলামে যেরকম কেনা বেচা হয় সেরকম হতে হতে উনি একটা ভিখারি ছদ্মবেশে এসে নিলামের দরটা তুলছেন 1000 দিনার। প্রথম ওনার রস্তামে এসে প্রথম ডায়লগ কুতুব মিনার বইয়ের 1000 দিনার। ভিখারির এক কোণে বসে ভিখারি সেজে সবাই মুখের দিকে তাকিয়ে দেখছি, এই ভিখারিটা কি 1000 দিনার দিয়ে একটা বাঁধি কিনে নিতে যাচ্ছে। মানে উনি শাহেনশাহ সেটা কেউ মানে বুঝতে পারছেন না। তারপরে উনি একটা একটা করে ওনার ইয়ে করে বলছেন, আমি কুতুবউদ্দিন আইবক। মানে ওনার যেরকম বলার সহজাত ভঙ্গিতে উনি বললেন, না আমি কুতুবউদ্দিন আইবক। ঠিক এইরকম ভাবেই উনাদের যাত্রা শুরু হয়েছেন। ওনারা এক একজন যাত্রার রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া অন্য কোনো আখ্যা ওনাদের দেওয়া যায় না। না, একদমই না। তারপর ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলুন, ওনার বিয়ে বা আপনাদের জন্ম। সেই বাবার ভাইরা ভাই
এই পাশেই থাকে, আমাদের বাড়ির ঠিক পাশে। আচ্ছা আচ্ছা। বাবা যখন ওই উদ্ভ্রান্তের মতন ছুটে বেড়াচ্ছে, তখন পাড়ার সকলে মিলে ঠিক করলো একে বিয়ে দিতে হবে, বিয়ে না দিলে এরে ঘরে বাঁধা যাবে না। আচ্ছা। তখন কে ঘন্টাটা বাঁধবে? তখন ওই মেসোমশাই বললেন যে আমার একটি শালি আছে, লেখাপড়াটাও কম জানে, তোকে বিয়ে করতে হবে। পাড়ার সবাই চেপে ধরে বললো ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে বিয়ে করবে। সেই বিয়ের সূত্রটা হলো ইছাপুরে কন্টার ধারে বাড়ি, আর বোজেনবাবুর বাড়ি হলো ইছাপুর নর্থল্যান্ডে। সেই জন্য স্নেহটা আরো বেশি করে পেয়েছিলেন, মানে ওই ওখানে ইছাপুরে থাকার সূত্রে, ইছাপুরে বিয়ে হওয়ার সূত্রে, হ্যাঁ বিয়ে হওয়ার সূত্রে বোজেন বাবুর সঙ্গে আরো কাছাকাছি হয়ে যায়। এবং আমার মায়ের যখন এই বাড়িতে পদার্পণ হয়, আমার মায়ের বয়সে তখন 16 থেকে 17, আর বাবার 21 কিংবা 22। মানে তখন ওনার কোরে মার্কেটে ওই যাতায়াত ওটা চলছে সেই সময়, একখানা দুখানা বই লিখেছে, তখনও চলেনি, তখন একাঙ্ক নাটক বেশি চলছে পাড়ায় পাড়ায়, ক্লাবে। ওটা কবরের কান্নারও আগে, কবরের কান্নারও অনেক আগে। রানী শিরোমণি, ভুতুরে কাণ্ড, এই সমস্ত বই যেগুলো ছাপা হয়নি, পাণ্ডুলিপিগুলো রয়েছে। একটা এক্সাইজ বইয়ের হয়তো 100 পাতা, 75 পাতা, 50 পাতা, এরকম কোনো কিছু এরকম লিখে লিখে রেখেছেন। তাই আর কি বাড়ির থেকে একটু পাউডার নিয়ে হয়তো মা বোনের কাপড় চোপড় পরে, এই হলো তাদের সেই যাত্রা, সেই তার চলা শুরু। এবার বাবার যখন বিয়ে হয়, মার ওই 16-17 বছর বয়স, তখন আমি অনেক পরে হয়েছি, আমার আগে আরো 2-3 জন ছিল, তারা মানে মারা যায়, আমি অনেক পরে হয়েছি। এবং তখনও বাবা ভ্যান্ডারি করে। আমি ছোটবেলাটা খুব কষ্ট দেখেছি, বাবারও দেখেছি এবং আমরাও করেছি। আমরা কি বলবো, কষ্ট নিবারের জন্যে বাবা যখন ভ্যান্ডারি করতেন, যে দোকান থেকে অর্ডার দিত সেই দোকানের থেকে ব্রিটানিয়া বিস্কুটের টিন আসতো, তখনকার দিনে খালি টিন। তখন দেখতাম যে ওর ভিতরে গুঁড়া বিস্কুট, ভাঙা বিস্কুট আছে কিনা, 2-4টে খেতাম। তখন তো সেরকম খাওয়ার সংগঠন ছিল না, আলু ভাতে ভাত, ফ্যানে ভাতে ভাত, তাই খেয়ে আমাদের সংসারটা নির্বাহ হয়েছে। যেদিন থেকে চিতপুর পাড়ায় পা দিল, তারও বহু বছর পরে, তখন তো পয়সা এরকম আজকালকার মতন পয়সা ছিল না, তখন 100 টাকা 150 টাকা হয়তো একটা বই লিখে পেয়েছে, তাও হয়তো অনেক সময় পাইনি। আর উনি তো ব্যক্তি মানুষ হিসাবে একটু প্রচার বিমুখও ছিলেন, একদম প্রচার বিমুখ ছিলেন। ওনার কাছে কথা হলো আমার লেখনী আমাকে বাঁচিয়ে রাখবে, আমার কাগুচে বাঘ আমি হব না। যেহেতু উনি বনগা ছেড়ে কোনোদিন কলকাতা মুখও হননি, মানে চিতপুরে কাজ করছি বা চিতপুরের সঙ্গে আমার সংযোগ, আমি কলকাতায় গিয়ে থাকি বা এই ধরনের ধারণা কোনোদিন ওনার মধ্যে ছিল না। যেটাই হবে সব চিঠির মাধ্যমে। আচ্ছা, পুরোটাই চিঠির মাধ্যমে। সেসব চিঠিগুলো এখনো আমার কাছে সংরক্ষণে আছে। হ্যাঁ, সেটা আমি দেখলাম আপনার সংরক্ষণ। তাহলে মানে একদম প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন, কিন্তু যাত্রার পালা লেখার ক্ষেত্রে ব্রজেন্দ্র কুমার দে বলুন, ভৈরব গঙ্গোপাধ্যায় বলুন, সত্যপ্রকাশ দত্ত বলুন, এনাদের সঙ্গে একই আসনে কানাইনাথের নাম আমরা উচ্চারণ করি, কিন্তু পালাকার হিসাবে কানাইনাথের সঠিক মূল্যায়ন কি হয়েছে আপনার মনে হয়? না, সঠিক মূল্যায়ন হয়নি। প্রথম যখন ভৈরব বাবু যাত্রা লিখতে আসেন, সত্যম্বর অপেরার প্রথম বই ছিল ভৈরব বাবু। ভৈরব বাবু এবং আমার বাবা কানাই বাবু সত্যম্বর অপেরায় বসে একই ঠোঙায় মুড়ি খেয়ে একই চপ ভাগ করে তারা নিজেদের যাত্রার শুরু করেছেন। এতটাই তাদের ভিতরে বন্ডিং ছিল, এতটাই ভালোবাসা ছিল। কোনোদিন ও আমার প্রতিপক্ষ লেখক, আমি আর একজন প্রতিপক্ষ লেখক, এরকম হানাহানি তাদের ভিতরে, ঝগড়া হবে, যুদ্ধ হবে, কলমে হবে, ব্যক্তি কানাই না ব্যক্তি ভৈরব গঙ্গোপাধ্যায়, কোনোদিন কোনো কিছু হয়নি। অবশ্যই। কিন্তু মানে ওনার লেখার গুরুত্ব যতটা, সেই গুরুত্ব উনি নিজে অনুধাবন করতে পারেননি, বা নিজের প্রচার বিমুখতার জন্য সেই ব্যাপারটা মানুষের কাছে ততটা পৌঁছায়নি যতটা ওনার প্রচার হওয়া দরকার ছিল। ওনার সামাজিক, পৌরাণিক, মাইথোলজিক্যাল এবং ঐতিহাসিক চারটেতেই উনি সমান দক্ষ ছিলেন, কোনোটাতে কেউ হারাতে পারেনি। অথচ ওনার শিক্ষকতার যোগ্যতা ক্লাস 8। এটা আপনারা জানেন, ঈশ্বর জানে, মা সরস্বতীর হাত তার মাথার উপরে ছিল কিনা, হয়তো বা না থাকলে পারে আজকে এই জায়গায় পৌঁছতে পারতো না। কারণ উনি যা লিখে গেছেন সেই সমস্ত পালার সাহিত্য মূল্য অনেক, সেই ব্যাপারটা দেখতে গেলে অষ্টম শ্রেণী পড়ে যে উনি অত কিছু লিখেছেন, তাহলে সেই শিক্ষা ওনার অনেক ছিল।
তারপরে আরো অনেকের সান্নিধ্য পেয়েছেন, মোহিত বাবুর সান্নিধ্য পেয়েছেন, মোহিত বিশ্বাস। মোহিত বিশ্বাস, উনি ফণীবাবুর বড় বড় ফণীবাবু, মানে যাকে ফণীভূষণ বিদ্যাবিনোদ। ফণীভূষণ বিদ্যাবিনোদ, যাকে যাত্রাপাতায় বড় কর্তা বলতো, উনি তার সান্নিধ্য পেয়েছেন। উনার বইতে ফণীবাবু অভিনয় করেছেন, ডাক্তার ভারতীতে মাও ছেলে অভিনয় করেছেন, কীর্তিকর বইতে অভিনয় করেছেন। 3-4 বছর উনি নাট্যভারতীতে ছিলেন। বাবারও পালা ছিল, বোজেনবাবুর পালা ছিল, নন্দবাবুর পালা ছিল, তখন ভৈরববাবুর পালা ছিল না নাট্যভারতী দলে। ওই তো ওই 67, 68, 69 ওই টাইমটা। একদম অভিসারিকাও ছিল ওই কানাইনাথের, নাট্যভারতী অভিসারিকা ছিল। বড় ফণীবাবু, বড় নামটা বড় ফণীবাবু, কিন্তু চরিত্র নিতেন খুব ছোট্ট ছোট্ট। একটা রামু মোড়লের চরিত্রে অভিনয় করতেন, কিন্তু ছোট চরিত্রে উনি সবাইকে কাট করে দিতেন। তারপরে এবার ধরুন তখনকার দিনে যে সমস্ত স্টলওয়ার্ড অভিনেত্রী যারা, জ্যোৎস্না দত্ত বলুন বা বীণা দাশগুপ্তা বা আরো যে সমস্ত অভিনেত্রী যাত্রায় ছিলেন, তাদের সঙ্গে ওনার কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক ছিলেন। একদম জীবনের শেষ লগ্নে জ্যোৎস্না দত্ত, পান্না চক্রবর্তী, কানাইনাথের একটা জুটি হয় আর্য অপেরায়। উনি পান্নাবাবুর অনুরোধ ফেরাতে পারেননি, উনি কিন্তু আবার যাত্রায় ব্যাক মেরেছিলেন। ব্যাক মেরে উনি আবার অভিনয় শুরু করেছিলেন। ওই একটা সিজনে অভিনয় করে আর উনি অগ্নিকুণ্ডে নরবলি। হ্যাঁ। আর প্রথম জ্যোৎস্না দত্ত অভিসারিকা বইতের অভিসারিকা ছিল, হ্যাঁ। কে কাঁধে বইতে মাধবী ছিল। আরো একজনের নাম উল্লেখ করা যায়, যিনি এখনকার দিনের জয়শ্রী মুখার্জি। উনিও কিন্তু বাবার হাতে করে, যখন অল্প বয়স তখনও কিন্তু বাবার বইতে প্রথম অভিনয় করতে আসে মাও ছেলে বইতে। উনার বিপরীতে ছিল তপন কুমার, নাট্যভারতীতে। হ্যাঁ। এরকম অনেকেই ছিলেন যারা বাবার প্রথম বইতে এসেছেন, অভিনয় করেছেন এবং পরবর্তীতে সুনামের সঙ্গে ছিলেন। মানে সমস্ত শিল্পী কলাকুশলীদের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। একদম। আর বীণা দাশগুপ্তা কি ওনার কোনো যাত্রায় অভিনয় করেন? বীণা দাশগুপ্তা, অরুণ দাশগুপ্ত ওনার কোনো যাত্রাতে ওর জন্য কোনো পালা লেখেননি। আর একটা কথা, সম্মান বা পুরস্কার, তো অনেক পুরস্কার বা সম্মান উনি পেয়েছেন জীবনে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য যদি আপনি বলেন। কোনটা ছেড়ে কোনটা বলবো? আপনি যেগুলো দর্শকের জানা উচিত মেন কিছু বলুন। সব থেকে প্রথমে উনি যেটা পেয়েছেন, যাত্রামোদী দর্শকদের আশীর্বাদ, যেটা অনেকের ভাগ্যে জোটেনি। প্রতিটি বইয়ে প্রতিটি যদি সুপার হিট হয়, তা সেই জনদরদি শ্রোতা বন্ধুদের আশীর্বাদটা অনেক। অবশ্যই। তাছাড়া উনি সরকারি ভাবে পেয়েছেন হলো 1975 সালের সেরা নাট্যকার। তারপরে পেয়েছেন বনগা থেকে বনগা রত্ন উপাধি। সেরা নাট্যকার রায়কমলের জন্য সেরা নাট্যকার নয়, আমি মা হতে চায়ের জন্য সেরা নাট্যকার। আচ্ছা। রায়কমল হলো দলগতভাবে প্রথম পুরস্কার, অগ্রগামী দল, সেরা প্রোডাকশন, যার লেখনী ছিল কানাইনাথ। উপন্যাস তারাশঙ্কর, পালারূপটা উনি দিয়েছেন। এবং তারাশঙ্কর বাবু লিখিত অর্ডার দেওয়ার পরে অবশ্যই সেটা তো অবশ্যই। তারপরে মানে ওইটা তারাশঙ্কর বাবু তো তখন জীবিত। রায়কমল উনি তারপরে ওনার বক্তব্য কি ছিল? উনি বললেন যে আমি কল্পনা করতে পারিনি যে এরকম ভাবে যাত্রা আসবে, যাত্রায় পালা এরকম ভাবে হবে। রায়কমল দেখে উনি তারপর বলেছেন, এটাও তো একটা অনেক বড় প্রাপ্তি। তারপরে ধরেন বোম্বে থেকে সুরকার ভি বালসারা যাত্রায় এসেছিলেন মিউজিক ডিরেক্টর হয়ে, কঙ্কাল কথা কও পালায়। এরকম শিবেশ বিশ্বাস সেরা সুরকারের পেয়েছিল আপনার হানাবাড়ির কান্নাপালায়। সব কথা এত বছর আগের কথা, সব প্রশ্ন করলে এবারে সঠিক উত্তর হয়তো আমি দিতে পারবো না। শক্তি সামন্ত ওনাকে বোম্বেতে যাওয়ার একটা অফার করেছিলেন, আপনি বলছিলেন ওই ব্যাপারে। বোম্বেতে যাওয়ার নয়, উনি বলেছিলেন যে এত বছর ধরে ইতিহাসে শকুন্তলার কোনোদিন কোনো চিত্রনাট্য হয়নি। উনি শকুন্তলা লেখার জন্য অ্যাপিল রেখেছিলেন যে আমাকে শকুন্তলা স্ক্রিপ্টটি লিখে দেন। তার উত্তরে এবং চিঠির মাধ্যমে সেটা এগিয়েছিল কিছু দূর, কিন্তু উনি লিখে পাঠালেন যে আমি শকুন্তলা খেটে খুঁটে লিখবো, আপনারা পয়সা কি দেবেন আমি জানি না, কিন্তু আমার শকুন্তলা স্ক্রিপ্ট
যখনই এয়ার বাসে উঠবে আমার নামটা হারিয়ে যাবে, আমি শকুন্তলা স্ক্রিপ্টটা আপনার জন্য লিখতে পারবো না। মানে শক্তি সামন্ত একজন বাঙালি, তারপরেও উনি সেই বিশ্বাসটা রাখতে পারেননি যে মানে ওনার সঠিক মূল্যায়ন হবে না, হয়নি দেখেই। চিত্রনাট্যকার এবং চিত্রনাট্য আমি খেটে লিখলাম, হ্যাঁ অবশ্যই সে আমার মূল্যায়নটা কি হবে? কারণ এখনো পর্যন্ত সেই বিগত প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ শকুন্তলার ওপরে লেখাতে হাত দেয়নি। কোনো শকুন্তলার কোনো চিত্রনাট্য নেই, কোনো সিনেমা নেই, কোনো যাত্রা নেই, কোনো থিয়েটার নেই। ভৈরব গাঙ্গুলি তো পরে শকুন্তলা একটা লিখেছিলেন, ওই ছন্দা চ্যাটার্জি করেছিল যে শকুন্তলা না তো, কিন্তু রেকর্ড আছে, আমি শুনেছি শকুন্তলা। আমার ঠিক স্মরণে নেই, পাঠাবো আপনাকে। স্মরণে নেই। আর কলকাতায় মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উনি কোনো অফার টফার পেয়েছেন চিত্রনাট্য লেখার বা কোনো গল্প ইয়ে করার? না 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 না, সেরকম ধরনের কোনো। আর এবার ওনার এই যখন উনি পালা লিখছেন বা যখন উনি পালাকার হিসেবে প্রতিষ্ঠিত, সেই সময় ওনার অভিনয় করার বা কোনো কলকাতা যেই দলে উনি পালা দিয়েছেন সেরকম দলে কোনো ছোট চরিত্র অভিনয় করেছেন? না, যাত্রার দলে কোনোদিন উনি অভিনয় করেন। উনি শৌখিন যাত্রা দলে অভিনয় করেন, নিজের এলাকায় বনগাঁ। হ্যাঁ, নিজের এলাকায় বনগাঁতে, এবং সেসব যাত্রার বই নিয়ে মুর্শিদাবাদ, মালদা, এরকম নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সব জায়গায় গিয়েছেন। এবং উনি এই দর্শকের মধ্যে গিয়ে মিশে থাকতেন। উনি স্টেজে বসে নাটক দেখতেন, ওনার বই চলছে তখন উনি করতেন দর্শকরা কি বলছে, কোন জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় ভুল আছে, উনি দর্শক আসনে বসে সেইগুলো সব শুনতেন, বুঝতেন, যার জন্য উনার পালা সুপারহিট। নিজের ভাবনাগুলোকেও এখানে এডিট করে নিত যে আমার সামনের বছর এইগুলো ভুল করা যাবে না। খুবই ভালো। তারপর এখন এই যে আমি যে আপনার সব সংগ্রহ দেখলাম, মানে বিভিন্ন জিনিস, পালাকার কানাইনাথের একটা একটা চিঠি বলুন, এই ঘরে রয়েছে, আমি দেখাবো দর্শকদের, ছবি, বই বা ওনার লেখা, বিভিন্ন যাত্রার পোস্টার বলুন, শিল্পীদের ছবি বলুন, এই যে একটা বৃহত্তর সংগ্রহশালা আপনি মানে বুকে করে আগলে রেখেছেন, তো এটা আপনি কিভাবে ইয়ে করলেন? শোনেন, সেই আমার পিতৃদেবের আশীর্বাদ না থাকলে পারে এটা আমার পক্ষে সম্ভবপর হতো না। অবশ্য সেটা তো অবশ্যই। আমি ছোটবেলায় খেলার ছলেই এই কাগজের পেপার কাটিং গুলো কেটে রাখতাম। মানে এটা ওনার যাত্রার ওই সময় থেকে আপনার একটা ইচ্ছা ভালো লাগে, হ্যাঁ, সেই সুপ্ত বাসনাটা আজকে ইতিহাস হয়ে যাবে, এইটা দেখেই আমার আনন্দ। সেই আনন্দতেই আমি বাবা মারা যাওয়ার পরে এই সংগ্রহশালাটাকে সেরকম ভাবেই সাজিয়ে রেখেছি। মানে তখন বাবা মারা যাওয়ার পর আপনার ইচ্ছাটা আরো প্রকট হলো যে না, এটাকে এবার সত্যি সত্যি আরো ভালোভাবে বৃহত্তর ক্ষেত্রে, যার জন্য আমরা দুটো ভাই, বাবা যে ঘরে থাকতেন সেই ঘরে আমরা ব্যবহার করি না বললেই চলে, এবং তার সেই ঘরটা স্মৃতি দিয়েই মোড়া আছে। তার প্রাপ্য জিনিস সেরকম ভাবেই সবার জন্য সংরক্ষিত করেছি। আগামী প্রজন্ম যদি যাত্রা সম্বন্ধে কোনো কিছু ভাবে, যাত্রার বিষয়ের যদি কোনো কিছু তাদের প্রয়োজন হয়, আমার বাড়িতে আসলে পারে, তার জন্য আমার দরজা সব সময় খোলা। অবশ্যই অবশ্যই অবশ্যই, তারা যে কোনো জিনিস তাদের গবেষণার ক্ষেত্রে নিতে পারে, আমি তাদের জন্য স্বাগত। অবশ্যই, মানে আপনার সংগ্রহ মানে তো মানে 10 দিন দেখলে ওই সংগ্রহ শেষ হবে না। খুব সুন্দর। ওই মানে ওনার অগ্নিকুণ্ডে নরবলি, তখন ওটা কি মানে তার আগে অবধি কি উনি মানে একদম রানিং ছিলেন নাকি? একদম প্রতি বছরই লিখে এসেছেন। অগ্নিকুণ্ডে নরবলি হলো লাস্ট, পান্নাবাবু ওতে অবসর নিলেন কোতলপুরে, বাবাও লেখার থেকে অবসর নিয়ে। আর ওটাতেও জ্যোৎস্না দত্ত অনেকদিন পর আবার ফিরে এলেন, পান্না চক্রবর্তীর। জ্যোৎস্না দত্ত একদম যাত্রা ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু নিয়তি বলে একটা ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল, ওনার নিয়তি ওনাকে নিয়তিতে টেনে নিয়ে এসেছে। তার একটা গান ছিল, আমি যদিও আমার কাছে আছে, আমি সম্ভব হলে আপনাকে দেব সেই গানটা, কোন ক্লিপিং দেখেছি আমি, অমিতাভ চক্রবর্তী যে এই রেকর্ডটা করেছে ওখানে দেখেছি, ওটা ইউটিউবেও আছে, উনি পাঠিয়েছেন। উনি ওইটুকুনি ওই নিয়তি ক্যারেক্টার করার জন্য উনি এসেছিলেন। ওনার বইটার ক্যাপশনটা ছিল, পুরুষের পেটে পুরুষের জন্ম, ধর্মের পেটে কলি, ব্রাহ্মণের অভিশাপে সফল হলো অগ্নিকুণ্ডে নরবলি। আগেকার দিনের বইয়ের কিছু কিছু ক্যাপশন থাকতো, ক্যাপশন গুলোই তখন গল্পটাকে ধরে দিত মানুষের কাছে। যেমন ডাইনি মায়ের ফাঁসিতে একটা ক্যাপশন ছিল, ছেলের বুকে বিধিয়ে ছুরি, মায়ের মুখে হাসি, ডাইনি মায়ের ফাঁসি।
প্রতিটি বইয়ের ওই যা 2 লাইন 3টে লাইন ক্যাপশন হবে, ওতে পুরো ভাব গল্পটা সম্প্রসারণ হয়ে যাবে গল্প। সম্প্রসারণ হয়ে যাবে এবং দর্শক ছুটে যেত প্যান্ডেলে। তারপরে কি পাবো, তারপরে কি পাবো, এই আশায় ছুটে যেত। আর বাবা যাত্রা থেকে অবসর নেওয়ার পরে পুরোটাই সামাজিক কাজে আরো বেশি বেশি করে নিযুক্ত হয়েছিলেন। উনি এখানে বিভূতিভূষণ স্মৃতিরক্ষা কমিটিতে ছিলেন, ইছামতি নদী সংস্কারের কমিটিতে ছিলেন। সে সময় রাজ্যপাল গোপাল গান্ধীর সঙ্গে উনি মিটিংও করে এসেছেন এই ইছামতি সংস্কার নিয়ে। উনি উজ্জ্বল সংঘের মেম্বার ছিলেন। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যে যাত্রার যে সেকশনটা ছিল, বনগাড়ি, উনি পুরো দেখাশোনা করতেন। রেলবাজারে জিআরপি থানার যে সমস্ত জিআরপির অফিসার আছেন, ওনাদের দিয়ে একটা রিক্রিয়েশন ক্লাব ছিল, সেসব চালনা করতেন। সমস্ত সব সামাজিক কাজে উনি নিবদ্ধ ছিলেন। এবং উনি মাঝখানে কিডনির অসুখে পড়ে যান, মানে ওনার পোস্টেডে একটা সমস্যা ছিল। কত সাল হবে তাও? মারা যাওয়ার 2 বছর আগে ধরা পড়েছিল পোস্টেডের সমস্যাটা। উনি পোস্টেডের সমস্যাতেই গত হয়েছিলেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম, 2 ভাই মিলে অনেক চেষ্টা করেছিলাম, বাড়িতে বসেই ওনাকে রক্ত দেওয়া, স্যালাইন দেওয়া, নার্স রাখা, টাইম টু টাইম ইঞ্জেকশন দেওয়া, তবু আমরা বাবাকে ধরে রাখতে পারিনি। নিয়তির টান, লেখা আছে একদিন না একদিন তো তাকে যেতেই হবে, জন্ম হলেই মৃত্যু হবে। আর আমি আরেকটা জিনিস পড়েছিলাম যে উনি একটা প্রেসও নাকি তৈরি করেছিলেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। 1971 সালে বাবার হাত ধরে একটা প্রেস প্রতিষ্ঠা হয়েছিল, যেটার নাম বাসন্তী প্রেস। সেটা আমি এখনো চালাই এবং আমি নিজেও ওই প্রেস চালাতে চালাতে রক্তের সূত্রে নিজেও একজন লেখকে পরিণত হয়েছি। সেটা ছোট গল্প লিখি, কবিতা লিখি, প্রবন্ধ লিখি, এর বেশি কিছু উঠতে পারিনি। এর বেশি কিছু উত্তরাধিকার সূত্রে একটা তো কিছু তো থাকবে, ওইটুকুনি হয়ে আসছে। বনগাঁর লোকজন ডাকে 2-1 কথা বলার জন্য, দুটো আপনি একজন মহান কিছু জানার জন্য, 2-1 লেখার জন্য বলে, এই লিখি, এইটুকুনি। তার মতন জায়গায় যাওয়ার ক্ষমতা আমার হবে না। অবশ্যই। তাহলে ওই কিডনির অসুখেই উনি গত হলেন, পোস্টেডের প্রবলেম মেন। ওটা কত সালে মানে মারা গেছেন? মারা গিয়েছে 2013-তে, জানুয়ারি মাসে মারা গিয়েছে। 26শে পৌষ বাংলা। মানে যাত্রা ছাড়ার পর বাকি দিনগুলো মানে 90 দশকের মাঝামাঝি অগ্নিকুণ্ডে নরবলি হলো, তারপর থেকে ওই 2013 অবধি সামাজিক কাজকর্মে উনি জড়িত ছিলেন। তো শেষের দিকে মানে যখন যাত্রার সঙ্গে ওনার যোগাযোগ নেই, তখন যাত্রা উৎসব বা এই সমস্ত জায়গাতে উনি যেতেন বা না 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 না, আর কোনো ওনার সংযোগ ছিল না? কোনো কিছুতে আর কোনো যোগাযোগ ছিল না। তারপরে ধরেন পান্নাবাবু অসুখে পড়লো, চলে যাওয়ার পরে উনিও মারা গেলেন, তপন বাবুও মারা গেলেন, যাদের সঙ্গে সব থেকে বেশি উনি ক্লোজ ছিলেন। একে একে চলে গেলে থেকে নিজের মনটাও ছোট হয়ে গেল। তারপরেও আরো সকলেই ছিলেন, কিন্তু তাদের সঙ্গে অতটা ছিল না। যেমন পান্নাবাবুর সঙ্গে, এবং উনি এই পান্নাবাবুর স্ত্রী পর্যন্ত এসছেন আমাদের বাড়িতে, এমন একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তপন বাবুর সিঁথির মোড়ের বাড়িতেও তপন বাবুর স্ত্রী বাবাকে দাদা বলে ডাকতেন, এবং পারিবারিক সূত্রে একটা দীর্ঘদিন এনাদের সঙ্গে যাত্রা লেখার সূত্রে, অভিনয়ের সূত্রে, মানে এনাদের সঙ্গে একটা সংযোগ ছিল, একটা পরিবারের মতন। আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, মানে কানাইনাথ বনগাঁর গর্ব, তো বনগাঁর নাগরিক সমাজ এবং পৌরসভার পক্ষ থেকে কানাইনাথের স্মৃতি রক্ষার্থে কি বনগাঁ পৌরসভা থেকে কানাইনাথের স্মৃতির উদ্দেশ্যে একটা পার্ক করেছে, যেটা কানাইনাথ স্মৃতি উদ্যান। আচ্ছা। এবং কানাইনাথ স্নানের ঘাট এবং কানাইনাথের পূর্ণভাবে মূর্তি নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় সে জায়গায় স্থাপনা করেছেন বনগাঁ পৌরসভা। আচ্ছা, এটাই আমার বাবার পরম পাওয়া। অবশ্যই, যে উনি চলে গিয়েছেন, চলে যাওয়ার পরেও বনগাঁর মানুষ তাকে মনে রেখেছে, তার কর্ম। এবং কোনো পৌরসভার কোনো কিছু উৎসব হলে পারে সেখানে মঞ্চটাও কানাইনাথ মঞ্চ বলে ব্যবহার করা হয় এবং হয়েছেও। আর আমরা এই যে মূর্তিটি এখানে দেখছি, ওনার আবক্ষ মূর্তিটা, এইটা
এটা কি মানে কেউ ওনাকে মানে আপনাদের কেউ গিফট করে মানে পরবর্তী আমাকে বাবার এক শুভাকাঙ্ক্ষী বাসুদেব হালদার বাবার জীবদ্দশায় বাবাকে সামনে রেখে মাটির মডেলটা করে রেখেছিল, এবং বাবা মারা যাওয়ার পরে তখন উনি এই স্কাল্পচারটা মানে এটা করেছে, বাবাকে সামনে বসে রেখে করেছিল। তারও দূরদৃষ্টি হয়তো বা ছিল যে এই লোকটার এই মূর্তিটা কোনো একদিন হয়তো দরকার হবে। আমি যেমন খেলার ছলে কাগজ কাটতে কাটতে আজকে সেগুলো ইতিহাস হয়ে যাচ্ছে, তেমনি সেও হয়তো ভেবেছিল যে এই লোকটা গত হলে পারে একদিন হয়তো ইতিহাস হবে, এই মূর্তিটির হয়তো একদিন প্রয়োজন হবে। তাই বাবাকে সামনে রেখেই মূর্তিটি সে করেছিল। বাবা মারা যাওয়ার পরে সে আমাকে বলল যে ভাই তোমার বাবার একটা মূর্তি আমার কাছে আছে। মানে তখন আপনি জানতেন যে আপনার বাবার একটা? না 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 না, জানতেন না? জানতাম না। তোমার বাবার একটা মূর্তি আমি তোমার বাবাকে সামনে রেখে বসে আমি করে রেখেছি, তাই এটা আমি পাথরে করে দেবো? না বলছি হ্যাঁ হ্যাঁ, এ তো আনন্দের চিত্তে। মানে এখানে আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে, মানে বনগাঁরই বাসিন্দা। যাক, খুবই ভালো। তার মানে এখন আপনি বাবার স্মৃতি এই সংগ্রহ নিয়ে, এই চর্চা নিয়ে, আর বাবার ব্যবসা নিয়ে আছি, বাবার ব্যবসা নিয়ে আপনি এখন আপনার দিন কাটছে। তো যাই হোক, আজকে আমরা পালাকার কানাইনাথের বাড়িতে তার পুত্রের কাছে পালাকার কানাইনাথের যাত্রা জীবন এবং তার ব্যক্তিগত জীবন এবং সর্বোপরি তার জীবন সংগ্রামের কথা শুনলাম। কিভাবে জীবন সংগ্রাম করে তিনি পালাকার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন চিতপুরে, সেই সমস্ত গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সঙ্গে ছিলেন পালাকারের বড় পুত্র শ্রীযুক্ত নিমাইনাথ মহাশয়। তাকে অসংখ্য ধন্যবাদ পালাকার কানাইনাথ সম্পর্কে আমাদের এত কিছু জানানোর জন্য। আর এই আপনারা যে আমাদের বাড়িতে পদার্পণ করেছেন এবং কানাইনাথ সম্বন্ধে যেটা আগ্রহ সহকারে, সম্পর্কে মানুষ ততটা জানে না যতটা জানা উচিত, বা তিনি নিজেও প্রচার বিমুখ ছিলেন এবং তার সম্পর্কে চর্চা ততটা হয়নি। অন্তত আমি যতটুকু পড়াশোনা করেছি আমার তো মনে হয়নি যে সঠিক চর্চা ওনার সম্পর্কে হয়েছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সময় দিয়েছে। আজকে আপনারা শুনলেন পালাকার কানাইনাথ মহাশয়ের যাত্রা জীবনের নানান কথা তার পুত্রের মুখ থেকে। আজকের মতন আমাদের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।